স্বপনদা বললেন, শ্যামলদা 9 দিনে 9 লাখ। মানে একটা ছবি করছি 9 দিনে 9 লাখ। সৎ ভাই ছবির নাম, 7 দিন ডেট লাগবে। 7 দিন কোথায়? মাল্টিপ্লেক্স কিন্তু হিরো তৈরি করে না, গুরু গুরু বলে চিৎকার করে না। মাল্টিপ্লেক্সে তুমি ছবি দেখো, চুপচাপ বসে দেখে উচ্ছ্বাস নেই, আনন্দ নেই, হাসি নেই, কিচ্ছু নেই, বেরিয়ে চলে গেল। দেখো আমি সাথীতে দেখেছিলাম, আমি দেবের ছবিতে দেখেছিলাম। উচ্ছ্বাস কাকে বলে? সাথীতে মানে ট্রিমেন্ডাস মানুষের। সোশ্যাল মিডিয়া সম্বন্ধে আমার একটাই কথা বলার, সেটা হচ্ছে এত ঘৃণা, এত বিদ্বেষ, একটা কিছু পেয়ে গেলে সঙ্গে সঙ্গে রে রে করে চেঁচিয়ে ওঠা। মমতা শঙ্কর কি বলেছেন না বলেছেন তাই নিয়ে যার কোনো রকম কোনো ক্রেডিবিলিটি নেই, সে দুটো বাজে কথা। ভালোবাসার চরিত্রটা আমাদের কাছে যখন সিলেকশন করা হয়েছিল তখন মনে হয়েছিল হিরণ খুব পারফেক্ট, এবং ওই চরিত্রটা ও পারফেক্টলি নিয়ে গেছে। ও যতদিন অভিনয় করেছে ওর চরিত্রগুলোতে ও ফেল করেনি। কিন্তু উত্তমের মতো কেউ নেই, উত্তমের মতো কেউ হবেও না। অতএব আমাদের বললেন, আমি তো স্কুটার চালাতে পারি না, আমি তো করতে পারবো না। আর রবিজি কিছু কিছু ব্যাপারে ভীষণ পারফেক্ট। স্কুটার চালাতে পারবে না যখন, তখন বাদ, হ্যাঁ, ওসব কোনো কথা হবে না। এইবার এই ব্যাপারে আমাকে সাহায্য করেছিল অশোক। অশোক আমার বন্ধু। অশোক আমাকে বললো, তুই স্কুটার চালাতে পারিস? বললাম না, রবিজিকে বলিস না। তাহলে মানে রবিজি ওই শ্রাবন্তীর বাবার চরিত্রটা তোকে ভেবেছে, তোকে বলবে। আর রামসাগরকে বলে দেবো, ওরা একটা রামসাগর বলে একটা ছেলে ছিল, সে স্কুটারেই আসা যাওয়া করতো অফিসে। রামসাগরকে বলে দেবো, তোকে শিখিয়ে দেবে, কোনো চিন্তা নেই। আমি বললাম, বাহ ঠিক আছে। এবার রবিজি একদিন অন্য একটা শুটিং, আমি সেখানে উপস্থিত। রবিজি আমাকে বলছে, দাদা कैसा है, সব ঠিক है, ইতনা অমুক তারিখে কি আছে? আর না ঠিক আছে, অসুবিধা নেই কিছু, বাত করেগা আপনার সাথ, এই বলে ছেড়ে দিল। কিছুক্ষণ পরে, ওই দিনই কিছুক্ষণ পরে বলছে, স্কুটার চালানো আতা হ্যায়? তাই বলো, হ্যাঁ হ্যাঁ। আমার মনে পড়লো গৌতমদার একটা কথা। গৌতম ঘোষ আমাকে বলেছিলেন, পার ছবির শুটিংয়ে উনি প্রথমে স্মিতা পাতিলের নাম সিলেকশন করেছিলেন। নাসিরুদ্দিন এবং শাবানাকে আমরা দেখেছি ছবিতে, স্মিতাকে ভেবেছিলেন, নাসিরুদ্দিন এবং স্মিতা। কিন্তু স্মিতা গৌতমদাকে বলে দিল সে সাঁতার জানে না, গঙ্গায় শুয়োরের পাল পার করবে, সাঁতার জানে না, এরকম একটা মেয়েকে নেওয়াটা তো হয় না। শাবানা ঘটনাচক্রে কোথা থেকে শুনেছে গৌতমদা ছবি করবে, শাবানা মিথ্যে করে বলেছিল আমি সাঁতার জানি, বলেও কাস্টিংয়ে যায় এবং তারপরে ও সাঁতার শেখে। আমিও ঠিক তেমনি ভাবে ওটা রবি কিনাগিকে বলে দিলাম, হ্যাঁ স্কুটার চালাতে পারি তো ঠিক আছে, ও ক্যারেক্টার দেখে রাখিয়ে, এই বলে রবিজি ছেড়ে দিল। আমি যেদিন শুটিং, আমার মনে আছে এখনো, সিটি সেন্টার সল্টলেকের ওখানে আমাদের শুটিংটা ছিল প্রথম দিন। আমাদের কল টাইম ছিল 4টের সময়, কারণ রাত্রিবেলা শুটিং ছিল বলে কল টাইম ছিল 4টের সময়। রামসাগরকে আমি বললাম, রামসাগর অশোক ধানুকার স্টাফ, রামসাগরকে বললাম তুমি 2টোর সময় চলে এসো। ও 2টোর সময় চলে এলো। আসার পরে আমি ওই 2 ঘন্টা ধরে স্কুটার চালানো ওখানে প্র্যাকটিস করলাম, শিখলাম। তারপরে ওই দিনই আমার স্কুটার চালানো শর্ট ছিল, কোনো রকম সমস্যা হয়নি এবং টেক ওকে ছিল আর কি, কোনো অসুবিধা নেই। ইন্টারভেলের পর ওই সিনটা, হ্যাঁ ওই যে যাচ্ছি পাস করে যাচ্ছে আর ওই যে আই লাভ ইউ প্রিয়া বলছে, ওইটাই অসুবিধা হয়নি, পেরে গিয়েছিলাম। সাইকেল চালানোটা আমার ছিল, মসন্দপুরে থাকতে তো আমি সাইকেল চালাতাম, সেই জন্য খুব একটা বেশি ডিস্টার্ব হয়নি। খরাজদার সাথে ওই যে সিনটা, আইকনিক সিনটা, এটা তো খরাজের সাথে সিন, আমার বিচারে খরাজ এ যুগের একজন শ্রেষ্ঠ অভিনেতা, শুভাশিস মুখার্জি এ যুগের একজন শ্রেষ্ঠ অভিনেতা। এদের সাথে সিন করব, এটা আমাকে সবচেয়ে বড় জিনিস। আমার বরাবরই যেটা ছিল, আমার অপোজিটে কে আছেন আমি খুব একটা সেটা নিয়ে ভাবিত হই না কখনো। তার কারণ একটাই, তিনিও একটা চরিত্র, আমিও একটা চরিত্র। তিনি নন না, তার নামে নন, আমিও শ্যামল দত্ত নই চরিত্রের উপরে। তিনি তার কাজটা পারফেক্টলি করবেন, আমি আমার কাজটা যেন পারফেক্টলি করি, সেই জন্যে। আর খরা যেহেতু ভালো অভিনেতা,
খরাজের কিছু কিছু হঠাৎ হঠাৎ ইনপুট চলে আসে, তো হ্যাঁ। আমাকে তার সাথে তাল দিতে হবে। মানে ওই আমার ভালোবাসা ভালোবাসা হ্যাঁ ওই সিকোয়েন্সটা আমার ভীষণভাবে শুধু মানে আমার শুধু মনে হয়েছিল যে খরাজ কিছু কিছু ইনপুট দেবে, হুটহাট দেবে, যেটা রিহার্সালে হয়তো করবে না, হ্যাঁ, শর্টে করবে, শর্টে এটা আমি করবে। দেখেছি। তো সেইটার সাথে আমাকে যেতে হবে, তাহলে সেইটা তাহলে যেন তাহলে। আমি মাথায় রাখি, এবং সেইটা আমি রেখেছিলাম, যার জন্য অত প্রাণবন্ত হয়েছিল চরিত্রটা হুম, এবং সিনটা। হুম, দেখো, আমরা নাটকের ক্ষেত্রে আমি দীর্ঘদিন দুলালদার সাথে নাটকে অভিনয় করেছি, যোজকে। হুম, আমরা নাটকের ক্ষেত্রে আমরা যেদিন শো ভালো হয় নিজেরাই বুঝতে পারি একদম। যে আজকে শোটা ভালো হয়েছে। সেই রকম অভিনয়ের ক্ষেত্রেও তাই, কিন্তু তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি ঠিকঠাক নিয়ে গেছো। একদম। আর তুমি যদি খারাপ করো সেটাও তুমি বুঝতে বুঝতে পারবে পারবে, একদম। যে আজকে যেন কোনো কারণে তাল কেটেছে। কাল কেটেছে। হ্যাঁ, মঞ্চে তো আমরা ভীষণভাবে টের পাই, টের পাই। তাল কাটাটা টের পাই। একদম। ছবির ক্ষেত্রেও তাল কাটাটা টের পাই, যার জন্যে অনেক সময় আমরা বলি, স্যার আর একটা, খুব বিনয়ের সাথে, রিটেক স্যার হবে। আর একটা টেক, আর একটা টেক, কেউ আচ্ছা হয়তো না না স্যার আর একটা টেক। সে তখন পরিচালক, আজকের দিনে সুবিধে আছে, আগেকার দিনে সুবিধে ছিল না। আগেকার দিনে তো ইয়েটা ছিল, রিলটা হুম, ছিল, হুম, হুম, সেটা খুব দামি। দামি। আজকের দিনে ইরেজ করে দাও, হুম, আবার নতুন আবার হয়ে করে, যাবে। অসুবিধা হয় না। সেই জন্য তো ভালোবাসা ভালোবাসা আমার একটা প্রিয় ছবির মধ্যে অন্যতম। ওখানে নলবনে একটা গান ছিল, বা গুরুজনে বলে প্রেম করো না, গানের সিকোয়েন্সে আপনি আসছেন ব্যাস। ওই সিনটার জন্যই কিন্তু আমার ঢোকা, ওইটাই নাইট শুট, আচ্ছা, আচ্ছা। যার জন্য অরুণদা নেই, যার জন্য রমাপ্রসাদ বণিক নেই, আচ্ছা, আচ্ছা। এবং ওই জন্যে, এবং ওটা খুব মজার সিন ছিল, দারুণ মজার সিন ছিল। আচ্ছা স্যার, এই যে ক্যারেক্টারটা আপনাকে হঠাৎ করে ভাবা হলো এবং হুম, সিনেমা শুটিং চলছে, হুম, আপনি প্ল্যানিং এ ছিলেন না, হ্যাঁ। অন্য কেউ তারা কি এই যে আপনার যে চরিত্রটা, সেই চরিত্র কি তারা কি শুটিং করেছিল কোনোদিনও, নাকি আপনি শুরু করলেন নাকি? না, দেখো, এই চরিত্রটা একটা তেলেগু ছবির। না না, আমি বাংলাতে বলছি, যাদেরকে ভাবা হয়েছিল তারা কি এই ক্যারেক্টারটা করেছিল, মানে একদিনও শুটিং করেছিল? না না না, আচ্ছা, আচ্ছা। একদম করেনি, একদম করেনি, কোনোদিনও মানে করেনি। প্রথম থেকেই আপনি। তারা প্রথমেই শুনেছেন যে অরুণদা, যেমন রাত্রিবেলা শুটিং আছে, যখন তিনি স্ক্রিপ্ট শুনলেন তখন তিনি জেনেছেন। রমাদা বললেন যে রমাদা আমার খুব প্রিয় অভিনেতা, আমি হুম, ওনার সাথে কাজ করেছি। ওই অদ্ভাই ছবি করতে আমরা 7 দিন ফলতাতে ছিলাম। হুম। স্বপনদা বললেন, শ্যামলদা 9 দিনে 9 লাখ। মানে একটা ছবি করছি 9 দিনে 9 লাখ। নদিনের নয়। সৎ ভাই ছবির নাম, 7 দিন ডেট লাগবে। 7 দিন কোথায়? ফলতায়। দেয়া হয়ে যাবে, ব্যাস। স্বপনদা আমাকে একটা চরিত্র দিলেন। রাজ্জাক সাহেব, বাংলাদেশের রাজ্জাক সাহেবের ছেলে ছিল মেন বাপ্পারাজ। চরিত্র, বাপ্পারাজ। শ্রীলেখা ছিল, আরও অনেকেই ছিল। সুবুদা আর ইয়ের সাথে আমার ওখানেই আলাপ, দুলালদাও বোধহয় ছিল, হুম, এদের সাথে আলাপ। এবং সেটা আমাদের প্রতিদিন সন্ধ্যেটা কি সুন্দর কাটতো। শুভেন্দুদার সাথে আমার ওখানেই বন্ধুত্বটা তৈরি হয় ভীষণভাবে। বড় ভালো মানুষ ছিলেন, হুম, যেমন অভিনেতা মানুষ হিসেবেও খুব ভালো ছিল। এখন সেই সূত্রে অপুর সাথেও আমার খুব ভালো সম্পর্ক, মানে শাশ্বতর সাথে খুব ভালো সম্পর্ক। তো স্বপনদার কথা বলে শেষ করা যায় না। স্বপনদা একদমই তাই। যথেষ্ট দিয়েছে। কুলির হচ্ছে মিঠুন চক্রবর্তীর সাথে আমার প্রথম কাজ। প্রথম কাজ। আমি বাড়িতে হঠাৎ করে ফোন সলিলের, শ্যামলদা একটা দারুণ ক্যারেক্টার বেরিয়েছে। হ্যাঁ, দেখো আমি কাস্টিংয়ে নেই, ছবির হ্যাঁ। শুটিং হচ্ছে মাইশোরে। হ্যাঁ, আমি সেখানে নেই, আমাকে সলিল ফোন করে বলছে। সলিলের কাছে আমি ওই জন্যই কৃতজ্ঞ, ওই জন্যই আমি প্রথম লাইনে বললাম না, আমি ভালোবাসার মানুষ পেয়েছি প্রচুর জীবনে। আজকে আমার এখানে আসা ওই ভালোবাসার মানুষগুলোর জন্যে। তো সলিল বলল, শ্যামলদা একটা দারুণ ক্যারেক্টার বেরিয়েছে, তুমি করো। এইরকমভাবেই বললো। হুম, এ নাও স্বপনদার সাথে কথা বলো, স্বপনদা কালকে শুটিং, আসুন কালকে সকালে। স্বপনদা বেশি কথা বলার লোক নয়, হ্যাঁ, জামকাট, যেটুকু দরকার ততটুকুই। ততটুকুনি হ্যাঁ, বলবে। আসুন কালকে চলে আসেন। কোথায়? মাইশোর। পাশেই প্রডিউসার। হুম, দাদা আমি টিকিট পাঠিয়ে দিচ্ছি রাত্রিবেলা। হুম, তখন ওই ফোনে, মোবাইলে ওই সমস্ত টিকিট পাঠানোর চক্করটা অত ভালো আসেনি। হ্যাঁ, হ্যাঁ, রাত্রিবেলা চলে এলো আমার কাছে টিকিট, এয়ারপোর্টে সকালবেলা ফ্লাইটে ধরে আমি চলে গেলাম। প্রথম দিন এই পৌঁছে গেলাম দুপুরের মধ্যে, লাঞ্চ করে নিন, হুম, আপনার শট কিন্তু লাঞ্চের পরেই। স্বপনদা হ্যাঁ, লাঞ্চের পরে পোশাক টোশাক পরে পরিচয় হচ্ছে মিঠুন চক্রবর্তীর সাথে। আমি বরাবরই মানুষটাকে ভালোবাসি, কিন্তু প্রথম সাক্ষাৎ সামনাসামনি গিয়ে বসলাম মিঠুন চক্রবর্তীর সাথে, ব্যাস। কি বলবো আমি, আমার মিঠুনদার সাথে 4 লাইন কথা বলার পরে মনে হলো এই লোকটার সাথে আমার প্রতিদিন কথা হয়। এমনভাবে শুরু করলো, শ্যামলদা, আমার চাইতে বড়, আমি দাদা বলছি, আর শ্যামলদা দিয়ে শুরু করলো। আমি বলছি, শ্যামলদা আবার, আরে ঠিক আছে বলে মানে সেই যে মিঠুন চক্রবর্তীকে পেলাম আজও, এই কদিন আগেও মিঠুনদার সাথে আমার দেখা,
আমরা দুজনে মিঠুনদার মেকআপ ভ্যানে বসে 45 মিনিট ধরে আড্ডা মারলাম, জাস্ট, আর কিচ্ছু না, এই গত বছর। তো এই হচ্ছে মিঠুন চক্রবর্তী, ওখান থেকে শুরু। এবং কুলি একটা অসাধারণ চরিত্র, খুব ভালো চরিত্র। কুলিতে আমার যথেষ্ট প্রশংসা হয়েছিল, মানুষ বলেছিল, আমার নিজেরও ভালো লেগেছিল। ওই যে বললাম, ভালো করলে নিজের বোঝা যায়, সেটা মনে হয়। স্যার, আমাদের এখানে বাংলা সিনেমাতে একটা সময় আমরা দেখলাম 90s, পরবর্তীতেও আমরা দেখলাম 2000 সময়টা। আমি প্রায় প্রচুর মানুষকে ইন্টারভিউ করছি রিসেন্টলি, আমি তাদেরকে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাও করেছিলাম। আপনাকে জিজ্ঞাসা করছি তার কারণ হচ্ছে আপনি সেই সময়টা দেখেছেন। 2000 পরবর্তীতে আমাদের এখানে ছোট ছোট প্রোডাকশন হাউস প্রচুর ছিল, প্রায় 35-40খানা। আমি নাম যদি বলতে বলেন আমি বলে দেবো, কিন্তু সময়ের জন্য হয়তো বলে উঠতে পারছি না। একটা সময় আমরা দেখলাম 2008-9 পর থেকে, যখন ওই হিরণ, দেব, সোহম এরা যখন আসলো, হাউসের সংখ্যা আস্তে আস্তে কিন্তু কমে গেল, সিনেমা হল কমে গেল, প্রোডাকশন হাউসও কমে গেল, কমার্শিয়াল সিনেমাও আস্তে আস্তে কমে গেল। এই হাউসগুলো চলে যাওয়ার কারণে বেশ কয়েকটা বড় বড় প্রযোজক সিনেমা করেন। সুরিন্দার ফিল্মস, এসকে মুভিজ, ভেঙ্কটেশ ছিলেন। মাঝখানে রিলায়েন্স এন্টারটেনমেন্ট বলে একটা প্রোডাকশন হাউস এসেছিলেন, মাঝখানে কয়েকটা সিনেমা করেছিলেন। বোয়াস খুব উল্লেখযোগ্য সিনেমা তাদের। এই মাঝখানের প্রোডাকশন হাউসগুলো কিন্তু বোমবাদা মিঠুনদাকে নিয়ে সিনেমা করতো ব্যাক টু ব্যাক, এবং যথেষ্ট হিট ছিল। টি সরকার ছিল, পিনিয়ন এন্টারটেনমেন্ট ছিল, আপনার বেঙ্গল ফিল্মস ছিল, এরকম অনেক প্রোডাকশন হাউস ছিল। হ্যাঁ, টোটালটাই তো অনেক আছে এরকম। তো রিয়া আর্টস ছিল, হ্যাঁ। তো যাই হোক, সিঙ্গিনী মুভিজ ছিল, এরকম ছিল আপনার, আরও আছে। তো সেই প্রোডাকশন হাউসগুলো চলে গেল। তো এই প্রোডাকশন হাউসগুলো যখন চলে গেল, কমার্শিয়াল সিনেমা আস্তে আস্তে কমে গেল। হঠাৎ করে চলে যাওয়ার কারণটা, এখন তো খুব মানে কয়েকজন প্রডিউসার সেই অর্থে। দেখো, কমার্শিয়াল ছবির মূলত চলে এসছে গ্রাম বাংলায়। আমি যখন ইন্ডাস্ট্রিতে এসছি 80 সালে, তখন নর্থ বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে, সাউথ বেঙ্গল মিলিয়ে সিনেমা হলের সংখ্যা ছিল 800। সেই সংখ্যা কমতে 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 তলানিতে এসে ঠেকলো। এবং হিরো যে তৈরি করে সে কিন্তু সিঙ্গেল স্ক্রিন করে, একদমই তাই। মাল্টিপ্লেক্স কিন্তু হিরো তৈরি করে না, গুরু গুরু বলে চিৎকার করে না। মাল্টিপ্লেক্সে তুমি ছবি দেখো, চুপচাপ বসে দেখে, উচ্ছ্বাস নেই, আনন্দ নেই, হাসি নেই, কিচ্ছু নেই, বেরিয়ে চলে গেল। কিন্তু সিনেমা হলে দেখো, আমি সাথীতে দেখেছিলাম, আমি দেবের ছবিতে দেখেছিলাম, উচ্ছ্বাস কাকে বলে। সাথীতে মানে ট্রিমেন্ডাস মানুষের উচ্ছ্বাস ছিল। ও বন্ধু তুমি শুনতে কি পাও গানটা যখন হচ্ছে, তখন হলে পয়সা পড়ছে, নাচছে লোকে, না উৎসব হচ্ছে। সেইটা কিন্তু মাল্টিপ্লেক্স কোনোদিনও করেনি, করবেও না, হয়ও না। মাল্টিপ্লেক্সের 260 টাকা টিকিটের লোক ওই রকমভাবে উচ্ছ্বাস করবে না, কিন্তু ওখানে 50 টাকার টিকিটের লোকটা করবে। এবার দিনের পর দিন যখন মাল্টিপ্লেক্স, এই সিঙ্গেল স্ক্রিন শেষ হয়ে যাচ্ছে, তখন ব্যবসাটা তো নষ্ট হচ্ছে। আমি দীর্ঘদিন ধরে থাকার সুবাদে আমি জানি এক একটা প্রত্যন্ত সিনেমা হল কী শেয়ার দিত। আজকে মাল্টিপ্লেক্স সেই শেয়ার দেয় না, তার 1/10 দেয় না। কিন্তু ব্যবসাটা যখন আস্তে আস্তে ভাঙতে শুরু করলো, প্রডিউসাররা পালাতে শুরু করলো। যারা আছে তুমি তাদের দেখছো, তাদের সিনেমা ছাড়া তাদের আর কিছু নেই। সিনেমার নানা রকমের মধ্যে দিয়ে তারা বেঁচে আছে। একদমই তাই। সে তাদের কারোর চ্যানেল আছে, কারোর ওটিটি প্ল্যাটফর্ম আছে, কারোর স্যাটেলাইটের পারচেজের ব্যবসা আছে, সেই জন্য আছে। কিন্তু সিঙ্গেল প্রডিউসার যাদের শুধুমাত্র ওইটুকু আছে, তারা 1 কোটি টাকা লাগিয়ে 1 কোটি 10 লাখ তো আশা করবে। একদমই তাই। সেটা দেখা গেল 1 কোটি লাগিয়ে 70 লাখ টাকা লস, 40 লাখ টাকা আসছে। স্যাটেলাইট কেউ কিনবে না বলছে, কিন্তু আবার যখন ওই বড় প্রডিউসার 10খানা ছবি তৈরি করে দিচ্ছে, তখন সেটা কিনছে। যার জন্য হচ্ছে কি, সিঙ্গেল প্রডিউসারগুলো আস্তে 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 হারিয়ে গেল। এই 5-6 জনের মধ্যে সীমাবদ্ধ রইল ব্যবসাটা। আচ্ছা আচ্ছা। এই সিঙ্গেল স্ক্রিন যতদিন না পর্যন্ত আবার বেঁচে উঠবে, ততদিন পর্যন্ত তুমি ব্যবসা, সিঙ্গেল প্রডিউসার এগুলো খুঁজে পাবে না। কিন্তু স্যার, এটা একমাত্র কারণ, কিন্তু আমার কোথাও মনে হয় এটা আপনি যেটা বললেন সেটা ঠিকই আছে, কিন্তু এটাও তো আর একটা কারণ হতে পারে কোথাও, যে আমরা দেখছি বেশ কয়েক বছর থেকে যে একটা ফেস্টিভ সিজনগুলোতে 4-5টা করে সিনেমা রিলিজ হচ্ছে, এবং যারা একটু প্রভাবশালী প্রযোজক তারা নিজেদের রেখে দিচ্ছে। বাদ বাকি ধরো সিঙ্গেল প্রডিউসার যারা আসছে, একটু ছোট প্রডিউসার যারা আসছে, তারা হয়তো ভালো কন্টেন্ট বানাচ্ছে, কিন্তু সেই অর্থে কিন্তু তারা পাচ্ছেন না, হল পাচ্ছেন না, তো সে তো প্রফিট করতে পারছে না। দেখো, জগতের নিয়মই তো ক্ষমতা যার আছে তার ক্ষমতা প্রদর্শন করা। এটাকে তো অস্বীকার করলে চলবে না, এটাকে তো যেভাবেই হোক না কেন স্বীকার করতেই হবে। অতএব যখন যার ক্ষমতা থাকে, তখন সে এটাকে চেষ্টা করে।
কিছু করার নেই। সেটাকে এটাকে মেনে মেনে নিয়ে করতে হয়। একদম এটাকে মেনে নিয়ে আমাদের চলতে হয়। চলে এসছি আগেও, আজকেও চলে আসবো। চলতে হবে, এছাড়া কিছু করার নেই। আর আমাদের এই অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসছে। আমি জাস্ট আর দুটো প্রশ্ন করে আপনাকে ছেড়ে দেবো। একটা জিনিস দেখুন, আমাদের সোশ্যাল মিডিয়ার যুগে এখন সবাই প্রচুরভাবে একেকজন হিরোর ফ্যানরা ভীষণ তাদের হিরোকে সম্মান করে, রেসপেক্ট করে, ভীষণ অ্যাক্টিভ। মানে সবাই সবার দিক থেকে ঠিকই আছে। তাদের পয়েন্ট অফ ভিউ থেকে তারা কেউ ভুল নয়। কিন্তু কথা হচ্ছে, এই যে আমরা একটা সময় দেখতাম বা শুনেছি যে সুপারস্টার, মেগাস্টার, আমরা অমিতাভ বচ্চনকে মেগাস্টার বলে মনে করি, আমরা মিঠুন চক্রবর্তীকে মেগাস্টার বলে মনে করি। এই যে একটা সিনেমা আসলো ভেঙ্কটেশের দুর্গাপুজোর সময়, এবং এটা ব্যক্তিগত দেব নিজে বলে যে আমি মেগাস্টার নই, হাউস থেকে কোথাও আমাকে বলা হয়েছে। এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক নানান রকম ট্রোলিং হ্যানা ত্যানা এগুলো চলছে। আপনার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিতে এই সুপারস্টার মেগাস্টারের ডেফিনেশনটা কি, আপনার মতো করে যদি একটু বলেন। দেখো, আমি সোশ্যাল মিডিয়াতে আমি ব্যক্তিগতভাবে খুব একটা অ্যাক্টিভ নই, আচ্ছা আচ্ছা। কিন্তু আমি পড়ি, আমি দেখি। আমার কাছে সোশ্যাল মিডিয়া সম্বন্ধে আমার একটাই কথা বলার, সেটা হচ্ছে এত ঘৃণা, এত বিদ্বেষ, একটা কিছু পেয়ে গেলে সঙ্গে সঙ্গে রে রে করে চেঁচিয়ে ওঠা, মমতা শঙ্কর কী বলেছেন না বলেছেন তাই নিয়ে যার কোনো রকম কোনো ক্রেডিবিলিটি নেই, সে দুটো বাজে কথা বলে দিচ্ছে। সে চিন্তা করছে না মমতা শঙ্কর কে, কোথা থেকে তার উৎপত্তি, কোথা থেকে এসছেন। তিনি তো অন্যায় কিছু বলছেন না। এই যে সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়াকে আমি পছন্দ করি না। এই সোশ্যাল মিডিয়া দেব এবং জিতের ঝগড়া লাগায়, এই সোশ্যাল মিডিয়া ঘৃণা তৈরি করে। এই সোশ্যাল মিডিয়াকে আমি পছন্দ করি না। সোশ্যাল মিডিয়া করো, সেই জিনিস করো যাতে মানুষ পজিটিভ বার্তা পজিটিভ বার্তা দেয়। কেন এত নেগেটিভিটি? হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন কাণ্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। এইভাবে কেন দেখছো না? হিন্দু না ওরা মুসলিম, এইভাবে কেন দেখছো? দেখো মানুষ হিসেবে। তোমার প্রথম পরিচয় তুমি মানুষ, দ্বিতীয় পরিচয় তুমি ভারতীয়, তৃতীয় পরিচয় তুমি বাঙালি, চতুর্থ পরিচয় তুমি হিন্দু। এই 4 নম্বর পরিচয় নিয়ে এত হুড়োহুড়ি করছো, 1 নম্বরে যাওয়ার চিন্তা করছো না। রেখেছো বাঙালি করে মানুষ করনি। রবীন্দ্রনাথ বড় খেদ করে বলেছিলেন, তার নানা রকম ব্যাখ্যা নানা জন দিয়ে গেছেন। স্বামী বিবেকানন্দ যখন বলছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। হে দরিদ্র, হে চণ্ডাল, হে মূর্খ ভারতবাসী আমার ভাই। আজকে তুমি দেখো, আজকে এই এই ভারতবর্ষে বসেই জাতের নামে বজ্জাতি শুরু হয়েছে, যা নজরুল কবে লিখে রেখে গেছেন। কেন এই ঘৃণা? কেন মানুষে মানুষে এই ঘৃণা কেন? সোশ্যাল মিডিয়া নামক এই যে আমার ব্যক্তিগত মত, ব্যক্তিগত স্বাধীনতা, আলো জ্বালাও, অন্ধকারে নিয়ে যাচ্ছ কেন মানুষকে? একটা কথাকে ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করো, সেটা না করে তুমি ধীরে করে ঠেলে উঠলে সব কিছুতে। জিতের নামে এবং দেবের নামে যে ফ্যান ক্লাব দুজনে তুমুল ঝগড়া করছে, অথচ এরা দুজনে মিলে বসে গল্প করছে কিভাবে ইন্ডাস্ট্রি এগিয়ে নিয়ে যাওয়া যায়। দুজনে মিলে সেই চিন্তাটাই করছে, একদমই তাই। সেই সত্যজিৎ রায় আর ঋত্বিক ঘটকের গল্পের মতো। সবটাই মন গড়া, এক একজন এক এক রকমভাবে বলে যায়। আমি এই এই এদেরকে বলবো, এদের মধ্যে অনেকেই সুন্দর সুন্দর লেখা লেখেন, কিন্তু সেই লেখাগুলো যখন নেগেটিভিটির ছড়ায় তখন সেটা আমার পছন্দ হয় না, আমার ভালো লাগে না। সোশ্যাল মিডিয়াতে তুমি লেখো, ভালো জিনিস লেখো। আমি লিখি সোশ্যাল মিডিয়াতে, আমিও লিখি। আমি লিখলাম রবি ঠাকুরকে নিয়ে, রবি ঠাকুরকে নিয়ে 2.5 বছর ধরে লিখলাম। আমি এখন নজরুলকে নিয়ে লিখছি, প্রতি শনিবারে শনিবারে সেটা আমার ফেসবুক ওয়ালে যায়। এই পজিটিভ বার্তাটা আমি দেওয়ার চেষ্টা করি। আমি মনে করি মানুষকে ভালোবাসাটাই, যে ভালোবাসা আমি পেয়ে আজকে এই জায়গায় এসেছি, সেই ভালোবাসা দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তুমি ফিরিয়ে দাও মানুষকে সেই ভালোবাসা, যা তুমি পেয়ে আজকে তুমি দাঁড়িয়ে আছো, সেইটাই আমি চেষ্টা করি। স্যার, আমি বেশ কিছু স্টলওয়ার্ডের নাম করব বাংলা সিনেমার, আপনি তাদের সম্বন্ধে দু এক লাইন যদি বলেন। আমি সবার প্রথম যাকে আমি দেখছি এখানে, সেটা অবশ্যই মহানায়ক উত্তম কুমার। মহানায়ক উত্তম কুমারের 100 মাইলের মধ্যে কেউ নেই। উনি বিরাজ করছেন। সত্যজিৎ রায়ের কথাতে শেষ করি। সত্যজিৎ রায় উত্তম কুমারের স্মরণ সভাতে বলেছিলেন, সত্যজিৎ রায় দেখছই আমার ঘরে আছে। আমার জীবনে রবীন্দ্রনাথের পরেই সত্যজিৎ রায়ের স্থান। তো উনি বলেছিলেন, আজ এই সভাতে অনেকেই আছেন যাদের সঙ্গে কাজ করে আমি আনন্দ পেয়েছি, কিন্তু উত্তমের মতো কেউ নেই, উত্তমের মতো কেউ হবেও না। অতএব আজও
তার মৃত্যুর ৪৫ বছর পেরিয়ে গেছে, শতবর্ষ আসছে সামনে। তাকে বাঙালি দেখছে প্রায় ৭৫ বছর ধরে। এই ৭৫ বছর ধরেই তিনি বেঁচে আছেন। একদমই তিনি তাই। ৪৫ বছর আগে চলে গেলেও, জাগতিকভাবে চলে গেলেও, তিনি আমাদের কাছে বেঁচে আছেন। আপনি যার সঙ্গে প্রচুর সিনেমা করেছেন এবং আপনার সাথে ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো, মিঠুন চক্রবর্তী। আমি মিঠুনদার সম্বন্ধে একটা লাইনই বলতে পারি, সেটা হচ্ছে অত বড় অভিনেতা এবং অত বড় মনের মানুষ আমি খুব বেশি পাইনি। মিঠুনদা আমার কাছে নমস্য মানুষ। আমি প্রচণ্ডভাবে ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি। আচ্ছা, মানুষ মিঠুন চক্রবর্তী, শিল্পী মিঠুন চক্রবর্তীর তুলনা হয় না। ভারতবর্ষে মিঠুন চক্রবর্তী আর নেই বললেই চলে, এক এবং অদ্বিতীয়। অদ্বিতীয়। আজকালকার জেনারেশনের সম্বন্ধে যদি আমি দু একজনের নাম করি, সবার প্রথমে আপনি তার সাথে প্রচুর সিনেমা করেছেন, মানিক, চ্যাম্পিয়ন, হ্যাঁ অনেক সিনেমা আছে, হিরো, হ্যাঁ সেখানে জিতকে তো অবশ্যই জিৎ বলতে আমার হবে। ছোট ভাই। একদম। দেখো, যাদের সাথে আমি কাজ করেছি, জিৎ বলো বা দেব বলো, হুম, যাদের সাথে আমি দিনের পর দিন সময় দিয়েছি, যাদের সাথে এখনো পর্যন্ত আমার সাথে সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা বজায় আছে, হুম। তাদের সম্বন্ধে আমার মনে কোনো রকম কোনো প্রশ্নের উদয় হয় না। আমি শুধু তাদের একটা লাইনই বলি, তাদেরকে আমি ভালোবাসি। একদম। আমি জিতকে ভালোবাসি। আচ্ছা, আমি জাস্ট একটা র্যাপিড ফায়ার করব। অ্যাক্টর অ্যাক্ট্রেস হিসেবে আপনাকে র্যাঙ্কিং করতে হবে। শ্রাবন্তী, শুভশ্রী অ্যান্ড রুক্মিণী মৈত্র। শুভশ্রী, শ্রাবন্তী, রুক্মিণী। হ্যাঁ, তুমি অ্যাক্টর হিসেবে যদি আমি বলি দেবজিৎ, অঙ্কুশ, মানে কমার্শিয়াল সিনেমার অ্যাক্টিং হিসেবে যদি আপনি বলেন, অ্যাক্টর হিসেবে। অঙ্কুশ ভালো অভিনেতা, কোনো সন্দেহ নেই তাতে। তুমি যদি আজকে র্যাঙ্কিংয়ে আসো বা জনপ্রিয়তার বিচারে আসো, আমার কাছে অভিনেতা হিসেবে জিত এগিয়ে আছে। অভিনেতা যে জিত এগিয়ে আছে। দেব নিজে জানে, নিজের সম্বন্ধে দেব ভীষণভাবে মূল্যায়ন করে, নিজে জানে। দেবের প্রচণ্ড চেষ্টা, পরিশ্রম সব কিছু আছে। ওই একইভাবে শুভশ্রীকে যেমন আমি এগিয়ে রাখলাম, তুলনামূলক বিচারে আমি জিতকে একটু এগিয়ে রাখছি। আর জিত, দেব, অঙ্কুশ। হিরণ সম্বন্ধে কিছু বলার আছে অভিনেতা হিসেবে? অভিনেতা হিরণ সম্বন্ধে কি বলবো, আমি কাজ করেছি খুব কম, পেয়েছি কম। তবে ভালোবাসার চরিত্রটা আমাদের কাছে যখন সিলেকশন করা হয়েছিল, তখন মনে হয়েছিল হিরণ খুব পারফেক্ট, এবং ওই চরিত্রটা ও পারফেক্টলি নিয়ে গেছে। ও যতদিন অভিনয় করেছে, ওর চরিত্রগুলোতে ও ফেল করেনি, এইটুকুই বলতে পারি। ও কাজ সেই অর্থে কমই করলো, যেহেতু রাজনীতিতে যোগ দিল বলে। কিন্তু যখন যে চরিত্রটা করেছে, সে চরিত্রগুলো ফেল করেনি। অভিনেতা হিসাবে হিরণ মোটামুটিভাবে ভালোই বলবো আর কি। আচ্ছা, তার চরিত্রকে সে ঠিকঠাকভাবে নিয়ে গেছে এই পর্যন্ত। পাবলিক বলে, আমার ক্যামেরার ওপারে অডিয়েন্সরা বলে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইন্ডাস্ট্রি। আপনার ব্যক্তিগত মতামত এবং উম্মাদের সাথে আপনার অভিজ্ঞতা, কাজের দেখো, অভিজ্ঞতা। যেভাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেকে সেই ছোট্ট জিজ্ঞাসার বোম্বা থেকে শুরু করে যেভাবে আজকে পর্যন্ত টেনে আনলো, সেটা তার নিরলস পরিশ্রম, নিষ্ঠা এবং সততা। এইটার জন্যই তাকে ইন্ডাস্ট্রি বলা হয়। ইন্ডাস্ট্রি কথাটা এসছে কিন্তু অটোগ্রাফ ছবিটাতে, ওই লাইনটা থেকে। এবং ওই লাইনটা মানুষই যেন তাকে দিয়ে দিল, ট্যাগলাইন দিয়ে দিল। নিজে কিন্তু কখনোই বলেনি আমি ইন্ডাস্ট্রি, কখনো বলেনি। ওই বিনয় কিন্তু বরাবরই বজায় রেখেছে। এবং যখনই ফিল্ম ইন্ডাস্ট্রি, যখনই যে রকমভাবে তার প্রয়োজন, তার সাহায্য সহযোগিতা, বিন্দুমাত্র দ্বিধা করেনি। এই ইন্ডাস্ট্রির সুখ দুঃখ সমস্ত কিছুর মধ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জড়িয়ে আছে। প্রসেনজিৎকে কোনো রকমভাবে আমি ইন্ডাস্ট্রির, সে যে ইন্ডাস্ট্রি এই কথাটা বলে, এটাকে অতিরিক্ত বলবো না, কিন্তু সে নিজে মুখে কখনো বলেনি। একদমই তাই। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ। আমি একটা কথাই বলবো, আমি স্যারকে রিকোয়েস্ট করেছিলাম যে একটা আবৃত্তি দিয়ে অনুষ্ঠানটা শেষ করব। স্যারকে আজকে আমরা পেয়ে গেছি। স্যার আজকে আমাদের অনেকটা সময় দিয়েছেন, তার মূল্যবান সময় আমরা পেয়েছি। তো স্যারকে আজকে ছাড়তে হবে, কারণ স্যারেরও ব্যস্ততা রয়েছে, আমাকেও ফিরতে হবে। তো স্যারকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার শারীরিক সুস্থতা কামনা করি। আপনার একটা গান দিয়ে, আপনার একটা আবৃত্তি দিয়ে আমি অনুষ্ঠানটা শেষ করব, কিন্তু তার আগে আপনি দর্শকদের কিছু বলতে চান?
দর্শকদের বলবো যে তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তোমার চ্যানেল সবুজ ফিল্ম ওয়ার্কস, তাকে ভালোবাসুক দর্শক, সাবস্ক্রাইব করুক, যা যা করা উচিত সেটা করুক, কারণ তুমি যে নিষ্ঠা সহকারে এই কাজটা করছো সেটার জন্য তোমাকে আমি ভালোবাসবো, ভালোবেসে যাব। এবং আমার কথা যারা শুনছেন তাদের যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে যে চ্যানেলে শুনছেন সেই চ্যানেলটাকে আপনারা ভালোবাসবেন, এটাই বলতে পারি। জয় গোস্বামীর একটা কবিতা বলি, আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে। আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনে গোলাপ চারা। কিন্তু পুঁতবো কোথায়, ফুল কি হবেই তাতে, সে অনেক পরের কথা, টান দিই গঞ্জিকাতে। আমরা তো এতেই খুশি, এর বেশি আর কে চায়, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি গভীর রাতে, খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। করি তো তা কার তাতে কি, করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে একটু লবণের ব্যবস্থা হোক, আমাদের শুকনো ভাতে একটু লবণের ব্যবস্থা হোক। নমস্কার আপনাদের সকলকে, ভালো থাকবেন স্যার, নমস্কার। ভালো থেকো তুমিও। অ্যাকচুয়ালি কমার্শিয়াল ছবি যখন বোম্বাদা আস্তে আস্তে কমাতে শুরু করলো, তখন আমারও কমার্শিয়াল লেখাটা আস্তে আস্তে কমতে আরম্ভ করলো। কালের নিয়মে এটা হবেই। আচ্ছা, তো একটা সময়ের পর তো তোমাকে সরে যেতেই হবে, অবসর তো নিতেই হবে, যদিও আমি এখনো অবসর নিইনি। আচ্ছা। রীতিমতন আমি নিজেও একটু আগেই তোমাকে যেটা বলছিলাম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে আমি এবারে নিজে একটা ছবি পরিচালনা করছি, এই আমরা আছি, প্রথম। আমরা আছি হ্যাঁ, তো। নিশ্চয়ই 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 থাকবে, নিশ্চয়ই থাকবে।